বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথের সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। লিভ টু আপিল নিষ্পত্তি করে এই আদেশ দিলেন আপিল বিভাগ। গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সবশেষ নির্বাচনের ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন আদালত। ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বৈধতা চ্যালেঞ্জ করা রিটটি ২২ মে খারিজ করে দেয় হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল করেন রিটকারী। আপিল শুনানিতে আইনজীবী বলেন, ইশরাক হোসেন সাক্ষী, স্বাক্ষর, আবেদনের ধরনের সবকিছু পরিবর্তন করে জালিয়াতির আশ্রয় নিয়েছেন। মামলার তারিখও ভুল ছিল। পরে প্রধান বিচারপতি বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শোনা প্রয়োজন। পরে শুনানির জন্য বৃহস্পতিবার দিন ঠিক করা হয়েছে। আজ নির্বাচন কমিশনের বক্তব্য শুনে এই আদেশ দেন আপিল বিভাগ। নির্বাচন কমিশনের আইনজীবী জানিয়েছেন, মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট স্থগিত করেনি আপিল বিভাগ। আপিল বিভাগের আদেশ নিয়ে কথা বলছেন ইশরাক হোসেনের আইনজীবী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং বিবেচনা করে তারা আবার মতামত দিবে। সে মতামত পরিপ্রেক্ষিতে আইন অনুযায়ী ইশরাককে শপথ দিতে হবে। এই তো এই নির্বাচন কমিশন যদি বলে, যদি নির্বাচন লয়ার এটা বলছে, ফাইন। নির্বাচন কমিশন যদি বলে যে আমরা নতুন কিছু দেওয়ার নাই, আগের তো আমরা সিদ্ধান্ত দেওয়া আছে, আমরা আপিল করবো না, আমি এটা অ্যাকসেপ্ট করছি। সুতরাং এইটাই যদি নির্বাচন কমিশন বলে দেয়, যদি আবার বলে দেয়, যদি এটা দ্যাট উইল বি এনাফ। শপথ নির্ভর করছে নির্বাচন কমিশন যদি তারা বসবে, আবার নতুন করে বসবে, তাদের আলিয়ার যে সিদ্ধান্ত সেটা পর্যালোচনা করবে। আবার যদি একই রকম সিদ্ধান্ত দেয়, যেটা ওনারা বলছে, তাদের নতুন করে কিছু সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নাই। তাইলে কিলো একই কথা যদি বলে, যদি সরকারের অব্লিগেশন চলে যাবে তাকে শপথ গ্রহণের জন্য। একটি শেষ প্রশ্ন। আপিল বিভাগ আজকে ইসির স্বাধীনতা প্রয়োগের ক্ষেত্রে হতাশা প্রকাশ করেছেন। এটি ভবিষ্যৎ রাজনীতির জন্য এবং আগামী নির্বাচনের জন্য বার্তা মনে করেন কিনা? আমি মনে করি আপিল সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন আজকে কিন্তু আমাদের নির্বাচন কমিশন যে একটা স্বাধীন সত্তা, আজকের অবজারভেশনের মাধ্যমে আবার এটা রিয়াসেট করলেন, আবার শিখিয়ে দিলেন। আমি হতাশার কিছু দেখি না। আমি বরঞ্চ নির্বাচন কমিশন তার দায়িত্বশীল এবং স্বাধীন সত্তা, সাংবিধানিক সত্তা, এটাকেই তার গুরুত্ব দিচ্ছে। ধন্যবাদ। হাইকোর্ট থেকে আমরা শুনছিলাম ইশরাক হোসেনের আইনজীবীর বক্তব্য। সব দল নয়, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলই শুধু ডিসেম্বরে নির্বাচন চায়। ডিসেম্বরে নির্বাচন করতে হলে সংস্কার কার্যক্রমে তাড়াহুড়ো হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে বাংলাদেশ থেকে 1,20,000 শ্রমিক জাপানে পাঠানোর সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ। বাংলাদেশ সময়ে সকালে জাপানের টোকিওতে নিক্কেই ফোরামে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, ভালো করে সংস্কারের জন্য ডিসেম্বরের পরে আরও 6 মাস প্রয়োজন। জনগণের জন্য ন্যায় বিচার, স্বাধীনতা এবং গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে। বলেন, ডিসেম্বরে নির্বাচন করতে গেলে তাড়াহুড়ো সংস্কার করতে হবে। এ সময় নিজের কোনো অভিলাষ নেই উল্লেখ করে নির্বাচিত দলের হাতে দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা জানান তিনি। Some politicians say, why wait until June? Why don't you do the December, which is 35%? It all depends how much reform we have done. We don't want to leave the country in the old institutions remaining the way it is. So we want to make sure we do that. So we said December, if we can, in a hurry, we did some reform, other reforms can wait, we'll do it December. But if you need a good job at reforming, we have to wait 6 months more. So that's what we're doing. There are opinions that some say, let's get it out, get the election done, and hand over to the politicians. So that's one view. That's what the politicians are looking for. Not all political parties, just one particular
বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। বিকেল থেকে বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ। সকাল থেকে বৃষ্টিতে কর্মজীবী মানুষের অফিসে যেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া ময়লা আবর্জনায় ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা হওয়ায় টানা বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায় পানি জমে গেছে। এ কারণে অফিসগামী মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থীদের দুর্ভোগ বেড়েছে। আবহাওয়াবিদ আরও জানান, নিম্নচাপটি খুলনা হয়ে রাজশাহীর দিকে যাচ্ছে। এর প্রভাবে আজ সহ কালও সারাদিন বৃষ্টি হবে, তবে শনিবার দুপুরের পর থেকে বৃষ্টি কমে যেতে শুরু করবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। আজকের থেকে আগামীকাল বৃষ্টি আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরশুদিন আপনার হয়তো দুপুর নাগাদ থেকে গ্র্যাজুয়ালি বৃষ্টি কমতে থাকবে। একবার তো থেমে যাবে না, এটা হয়তো আপনার দক্ষিণ অঞ্চলে আগে কিছুটা ক্লিয়ার হবে, তারপরে উত্তর অঞ্চল, তারপর ধীরে ধীরে আমরা আশা করি পরশুদিন পরের দিনে মোটামুটি সারা দেশে ক্লিয়ার হয়ে যাবে। এই বৃষ্টির কারণে যেটা আপনার বিশেষ করে পাহাড়ি অঞ্চলে ভূমিধস হতে পারে। যেহেতু এটা নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপের দিকে যাবে, সেক্ষেত্রে বাতাসের যে গতি আপনার 40-50 কিলো, কোনো কোনো জায়গায় আপনার যেটা আমরা গাছটি বলি দমকা ঝড়ো হওয়া 50 থেকে 60 হতে পারে, ওইরকম বেশি বাতাস হবে না। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সমুদ্র বন্দরগুলোতে চলছে 3 নম্বর সতর্ক সংকেত। বন্ধ রয়েছে বেশ কিছু রুটে নৌ চলাচল। এরই মধ্যে বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে জানাতে পটুয়াখালীর কলাপাড়া লঞ্চঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, পটুয়াখালীতে আবহাওয়া পরিস্থিতি কেমন? সাগর ও নদ নদীর পানি উপচে লোকালয়ে প্রবেশ করছে কিনা আমাদের জানাবেন। জি মুজাহিদ শুভ, আপনাকে জানিয়ে রাখি, আপনি জানেন যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে লঘুচাপটি ছিল সেটি এখন নিম্নচাপে পরিণত হয়েছে। আর সে কারণেই কিন্তু সকাল থেকে ঝড়ো হাওয়া এবং মাঝারি ধরনের এবং ভারী বৃষ্টিপাত হয়েছে এবং পূবালি বাতাস ঠিক 11টার পর থেকেই যখন প্রবল বেগে পূবালি বাতাস প্রবাহিত হচ্ছে, তখনই কিন্তু সকল নদ নদীর পানি ফুসে উঠেছে এবং উত্তাল হয়ে উঠেছে এবং এর প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানি আপনি দেখতেই পাচ্ছেন। এখন যে এই লঞ্চ ঘাটের যে সড়কটি, সে সড়কটি কিন্তু 3 থেকে 4 ফুট পানির নিচে তলিয়েছিল। এখন নদীতে ভাটা চলছে, খুব দ্রুতই পানি নেমে যাচ্ছে। তবে আমরা খোঁজ নিয়ে জেনেছি যে কলাপাড়া সহ নিম্ন অঞ্চল, জেলার যে সকল নিম্ন অঞ্চল রয়েছে, সে সকল নিম্ন অঞ্চলের শত শত বাড়িঘর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে এবং লোকালয় যে সকল বেড়িবাঁধের বাইরে যে সকল রাস্তাঘাট এবং অন্যান্য বাজার রয়েছে, সেগুলোও কিন্তু পানিতে প্লাবিত হয়েছে। এক কথা বলা যায় যে বেড়িবাঁধের বাইরে যে লোকালয় ছিল, সেই লোকালয়ের যে সড়ক যোগাযোগ এমনই করে সেগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি এখন যে লঞ্চ ঘাটে দাঁড়িয়ে আছি, সেই লঞ্চ ঘাটের যে পল্টনটি সেটি কিন্তু সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, কেননা জোয়ারের পানি বাড়ার সঙ্গে সঙ্গে পল্টনটি উপরে উঠে গেছে এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় মানুষের যাতায়াতটাও কমে গেছে এবং যাতায়াত বিচ্ছিন্ন হয়ে যায়। এখন এই নদীর পাড়ের যে আন্ধারমানিক নদীর পাড়ের যে সকল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সে সকল ব্যবসা প্রতিষ্ঠানেও পানি, জোয়ারের পানি ঢুকে গেছে এবং এতে ক্ষতির সংখ্যায় হিমশিম খাচ্ছে এখানকার ব্যবসায়ীরা। এখানকার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে এই এখন যে নিম্নচাপটি সেটি পায়রা সমুদ্র বন্দর থেকে 254 কিলোমিটার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এই এখনো 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। বর্তমান সরকারের উচিত জিডিপি প্রবৃদ্ধির দিকে বেশি দৃষ্টি না দিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার প্রতি নজর দেয়া। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের 2025-26 অর্থ বছরের বাজেট প্রস্তাবনা নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন এনডিওএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। উচিত জিডিপি প্রবৃদ্ধির দিকে বেশি দৃষ্টি না দিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, বাজার ব্যবস্থাপনা এবং বাজার মনিটরিং, সরবরাহ ব্যবস্থার আধুনিকায়ন, বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান ইত্যাদি বিষয়ে সরকারকে কড়া নজর দিতে হবে। বিগত দিনগুলোতে গণহত্যার হুকুমদাতা হাসিনা উচ্চ প্রবৃদ্ধি দাবি করলেও অন্যান্য অর্থ সামাজিক সূচকের সাথে তা সামঞ্জস্যপূর্ণ ছিল না। আমরা আগামী অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বাড়ানোর প্রস্তাব করছি। বর্ণাঢ্য আয়োজনে সিলেট ও খুলনায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। সকালে যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে সিলেট সেনানিবাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ সময় শোভাযাত্রাটি সেনানিবাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষার্থী সহ অনেকেই। এর আগে পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন 17 পদাতিক ডিভিশনের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান খান। এ সময় তিনি বলেন, বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর সদস্যরা সব সময় প্রস্তুত রয়েছে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে খুলনায় পালন করা হয় দিবসটি। সকালে শিববাড়ি মোড় থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, যা শেষ হয় বানৌজা তিতুমির ঘাঁটিতে। শোভাযাত্রায় অংশ নেন সশস্ত্র বাহিনীর সদস্য, পুলিশ, স্থানীয় প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্কাউটরা। আমাদের শান্তিরক্ষীরা বাংলাদেশকে শান্তির দেশ হিসেবে পরিচিত এবং জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে অত্যন্ত সুদৃঢ় করেছে। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অবদান স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। বাংলাদেশের অনেক সদস্য গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সম্মাননায় ইতিমধ্যে ভূষিত হয়েছেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ট্রাম্পের বৈশ্বিক শুল্ক নীতির বিরুদ্ধে রায় দিল যুক্তরাষ্ট্রের বাণিজ্য আদালত। রায়ে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে বিশ্বব্যাপী শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আদালত স্থায়ী নিষেধাজ্ঞার পক্ষে রায় দেন। এই আদেশে চীনের ওপর 30%, মেক্সিকো ও কানাডার কিছু পণ্যে 25% এবং সর্বজনীন 10% শুল্ক স্থগিত হয়েছে। তবে গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ, ইস্পাত বা অ্যালুমিনিয়ামের ওপর 25% শুল্ক প্রত্যাহার করা হবে না। আন্তর্জাতিক বাণিজ্য আদালতে 3 বিচারকের প্যানেল জানান, বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য নিয়ন্ত্রণে কংগ্রেসকে বিশেষ ক্ষমতা দিয়েছে যুক্তরাষ্ট্রের সংবিধান। তবে প্রতিটি দেশের ওপর শুল্ক আরোপের একতরফা ক্ষমতা প্রদান করে না। রায় ঘোষণার কয়েক মিনিটের মধ্যে আপিল দায়ের করে ট্রাম্প প্রশাসন। আদালতে করা 2টি মামলার পরিপ্রেক্ষিতে এই রায় দেয়া হয়। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।